Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dunia dari maza asodar kani rohingya babinen. Ogga video ze hono bayinde am hota nofuniriyo. Ajjar e video funiyore sayo ogga Chittagong Universityr ogga Professor Dr. Rahman Nasiruddin. ইভাইয়ে এ ভিডিও মাঝে ৪৫ মিনিট পর্যন্ত হতা হয়ে জিন রোহিঙ্গা কমর আম ইয়া অ্যাক্টিভিস্ট ইয়া লিডার কলতো নফনদে হেন্দিল্লা হদন হতাকল তুলি দজ্জে আশা করি বা হিন্দি ফুনিবা। আপনি বলার সময় জ্যাক ল্যাডের কথা বলেছিলেন। খুব ভালো বন্ধু ছিল, এখন শত্রু। যাই হোক, বন্ধু হতে গিয়ে শত্রু বলে গণ্য হলাম, এরকম আর কি। জ্যাক ল্যাডার হচ্ছে মিয়ানমারের টাটমাটো যাদেরকে বলে, এখন টাটমাটো আমরা বলি না, টাটমাটো হচ্ছে রয়্যাল আর্মি। যে আর্মি মিয়ানমারের জান্তা সরকারকে সাপোর্ট করে, তাদেরকে মিয়ানমারের মানে আর্মি অফিসিয়ালসরাই বলছে এটা বার্মিস মিলিটারি, এখন আমরা বলি, গ্লোবালি তাই করে। তো যারা রোহিঙ্গাদেরকে ভাইরাস হিসেবে মিয়ানমারের মানে ন্যাশনাল স্পেস ডেভেলপ করার জন্য চেষ্টা করেছে, এর মধ্যে লিডিং হচ্ছে জ্যাক লাইডার। ডেরেক টনকন বলে একজন ডিপ্লোমেট আছে, জাপানের একজন প্রফেসর আছে, আয়া চান বলে একজন আছে, এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্থনি ওয়ের। এরা চারজন রোহিঙ্গাদের বিরুদ্ধে সারা দুনিয়াতে কথা বলে বেড়ায়। আপনি হয়তো শুনলে ভালো লাগবে, এই চারজনের বিরুদ্ধে ৮ জন দাঁড়িয়েছে আমরা, এবং আমার বই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাবলিশ হয়েছে। ফারহানা আফরিন রহমান ক্যামব্রিজ ইউনিভার্সিটি পাবলিশ হয়েছে। নাটালিয়া ব্রিনহাম পাবলিশ হচ্ছে আউটলেটস থেকে। আর আজিম ইব্রাহিমের কথা আপনারা জানেন, আমরা মংজানিকে ধরি না, কারণ তার হচ্ছে অ্যাক্টিভিস্ট, আমরা একাডেমিক্সের কথা বলছি। তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার ক্যালেন্ডারসন, এগুলো সব রোহিঙ্গাদের আইডেন্টিটি এবং রোহিঙ্গাদের যে জেনোসাইড হয়েছে সেগুলো নিয়ে কাজ করছে। সুতরাং যে পয়েন্টটা আমি বলার চেষ্টা করব, পৃথিবীতে এখন রোহিঙ্গারা মিয়ানমারের সিটিজেন্স না, এটা যে একটা মিয়ানমারের ন্যাশনাল একটা ফেব্রিকেটেড ন্যারেটিভস, সেটা কিন্তু স্টাবলিশড। সুতরাং বাঙালিদের মধ্যে কেউ করছে না, এ কথাটা একেবারেই মানে ভুল কথা আর কি। আমি কারেক্ট করে দিলাম। আপনি দেখবেন পালগেম ম্যাকমিলান, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, কেমব্রিজ এবং ইউনিভার্সিটি পেনসিলভেনিয়া প্রেস থেকে আমার 7টা বই বের হচ্ছে শুধু রোহিঙ্গাদের উপর। এবং আমার এই 25 তারিখ বেরোচ্ছে রোহিঙ্গা ডিনায়াল, পলিটিক্স অফ ডিনায়াল অ্যান্ড নন রিকগনিশন অফ জেনোসাইড। এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস বই, সারা দুনিয়াতে এটা মানুষ এমনি কিনতে পারে। ব্রিটিশ একাডেমি 15,000 পাউন্ড ইনভেস্ট করেছে ওটা ওপেন করে দেওয়ার জন্য। সুতরাং আমরা সারা দুনিয়াতে কাজ করছি, মানে পৃথিবীর কোনো জায়গায় গিয়ে জ্যাক ল্যাডার এখন দাঁড়াতে পারবে না। আপনি হয়তো জানেন কিনা জানি না, যে যখন অক্সফোর্ড হিস্ট্রি অফ সাউথ ইস্ট এশিয়া ডেভেলপ করে, সেখানে আরাকান হিস্ট্রি লেখার জন্য যখন জ্যাক ল্যাডারকে ইনভাইট করা হয়, পৃথিবীর 100 মানে পাবলিক ইন্টেলেকচুয়ালস তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিল, এবং সেখানে অমর্ত্য সেন থেকে গায়ত্রী স্পিকার থেকে শুরু করে। সুতরাং এই মিয়ানমারের যে ফেব্রিকেট নেগেটিভটাকে এনকাউন্টার করার জন্য একটা হিউজ ইন্টেলেকচুয়াল পৃথিবীর সারা ওয়ার্ল্ডে দাঁড়িয়েছে। এখানে এত সিরিয়াস একাডেমিক আলোচনা আমি করবো চিন্তা করি না, আমি শুধু আপনাকে ধারণা দিলাম। আর একটা পয়েন্ট, যেটা রোহিঙ্গা আইডেন্টিটি, এগুলো নিয়ে প্রচুর লেখা হয়েছে। আমার একটা বাংলা বই আছে বাইবেলের মতো, মানে এটার 28 এডিশন হয়েছে। এটা হচ্ছে রোহিঙ্গা নয় রোহিঙ্গা, রোহিঙ্গা বলে কোনো কিছু নাই আসলে। এটা মানে আমরা একটু শ্রুতি মধুরতার জন্য নিজেরা বলতে পারার জন্য আমরা একটা নাম দিয়েছি রোহিঙ্গা। রোহিঙ্গা বলে কিছু নাই, আর রোহিঙ্গা, আর রোহিঙ্গা কম, রাইট? সো রোহিঙ্গা নয় রোহিঙ্গা আইডেন্টিটি নিয়ে প্রচুর লেখা হয়েছে, এবং অনেকগুলো বইতে আমরা এটা ডেভেলপ করেছি। আমি নিজে ব্রিটিশ মিউজিয়ামে, ব্রিটিশ লাইব্রেরিতে সাউথ ইস্ট এশিয়ান দ্য হিস্টোরিক ডাটাবেস ডেভেলপ করে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি সবার জন্য বলছি, আইডেন্টিটি ক্রাইসিস কোনো কিছু নাই। বাংলাদেশ যে তাকে এফডিএমএন বলছে, এটা বাংলাদেশ স্ট্র্যাটেজিক পজিশনে, কারণ বাংলাদেশ যে রোহিঙ্গা বলে, মিয়ানমারে তো রোহিঙ্গা বলে কেউ নাই, তারা স্বীকার করে নিতে পারবে না। বাংলাদেশের ডে 1 থেকে কি হয়েছে, আমার দাড়ি কমা মুখস্থ আমি আপনাকে বলি। 25 তারিখ আসছে, রোহিঙ্গারা 25 তারিখ আসছে 2017 সালের অগাস্টের 25 তারিখ। নভেম্বরের 23 তারিখ মিয়ানমারের সাথে বাংলাদেশ এগ্রিমেন্ট করেছে। তখন কিন্তু মানুষের ঢল আসতেছে, এগ্রিমেন্ট করেছে তাদেরকে নিতে হবে। নভেম্বরের 23 তারিখ, তাহলে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 2 মাসের মধ্যে এগ্রিমেন্ট করেছে। ডিসেম্বরের 19 তারিখ টাস্ক ফোর্স তৈরি হয়েছে। 2018 সালের জানুয়ারির 18 তারিখ
জয়েন্ট রেসপন্স, যেটাকে আমরা বলি যে ফিজিক্যাল এগ্রিমেন্ট অ্যারেঞ্জমেন্ট তৈরি করা হয়েছে যে ওদেরকে ফিরে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং বাংলাদেশের ডে ওয়ান থেকেই বাংলাদেশ কিন্তু সেটাতে আছে। তো সেই জন্য বললাম যে আমি আইডেন্টিটির কথা নিয়ে শুরু করি। মিয়ানমার রোহিঙ্গাদেরকে 1982 সালে সিটিজেনশিপ ল করে তারা নন সিটিজেন্স করে দিয়েছে। কেউ করেছে? 1824 সালে ব্রিটিশ যখন দখল করে মিয়ানমার, বলছে তাদের আগে যদি যাদের অ্যানসেস্ট্রাল থাকে, পূর্বপুরুষ থাকতো, তারা নাগরিক হবে। এটা বলেছে তো। 4টা হার্ড ডকুমেন্টস আমরা স্টাবলিশ করেছি। এখন এটা ফ্রি অ্যাক্সেস, ওপেন অ্যাক্সেস করা হয়েছে যে 1824 সালের আগে, বিফোর ব্রিটিশ অকুপাইড দিস টেরিটরি, সেখানে একটা গ্রুপ বাস করতো। তারা, আমি সেই আর মাগন ঠাকুর, তারপর দৌলত কাজী, আরাগঞ্জ, রাসগুলো বাদ দিলাম, মানে জাস্ট ফুটনোট আকারে বলছি সবার জন্য। আমাদের একাডেমিয়ার দুর্বলতা হচ্ছে বাংলাদেশে রোহিঙ্গাদের উপরে 60টা পিএইচডি হয়েছে বাংলাদেশে, এবং 60টা পিএইচডি হয়েছে। আমি ওই 60টা পিএইচডি দাড়ি কমা সহ পড়েছি। তো পরে দেখলাম যে রোহিঙ্গারা, যে রোহিঙ্গা, এইটার সূত্র কি, এটা কিসের সূত্র ধরে এটা ব্যবহার করেছে? অলমোস্ট মেজরিটি সূত্র হচ্ছে আব্দুল করিমের একটা বই আছে, রোহিঙ্গা হিস্ট্রি, সোসাইটি, কালচার, ওটা। কারণ আব্দুল করিম রিনাউন হিস্টোরিয়ান, মেডিয়েবল হিস্ট্রির অথরিটি বলা হয়। তা আমি আব্দুল করিমকে বললাম যে আব্দুল করিমকে যদি এরা হাজির নাজির মেনেছে, উইথ ইউ রেসপেক্ট, আব্দুল করিমের সূত্র কি? কারণ একাডেমিতে সূত্র ছাড়া দাঁড়াতে পারবেন না আপনি। তাহলে আপনাকে অথেন্টিকেট করতে হবে। এটা আবেগ দিয়ে আপনার অনেক কথা বলতে, এগুলোতে কোনো কিছুতে আমরা যেতে পারবো না। তো আব্দুল করিমের সূত্র কি? আরাকান রাজসভার কবিদের সাহিত্য, দৌলত কাজী, আলাউল, মাগন ঠাকুর, এদের সাহিত্য। সাহিত্যের সূত্র ইতিহাসের সাক্ষ্য হতে পারে না, সুতরাং একাডেমিক্যালি স্ট্যান্ড করে না। সুতরাং 60টা না 70টা পিএইচডি করলেও আপনি পৃথিবীর কোনো জায়গায় দাঁড়াতে পারবেন না। ঠিক আছে? কিন্তু আমরা ওখানে হাল ছেড়ে দিই নাই। আমাদের জেনারেশন বা আমাদের আর আমরা বের করেছি। এবং আমি 4টা ডকুমেন্ট আপনাদের সবার জন্য বলছি, নেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন আমার বই ওপেন অ্যাক্সেস হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির বই, আমার যে বইটা সাবহিউম্যান থিওরি, আমার সারা দুনিয়াতে এখন পরে পৃথিবীর 500 বিশ্ববিদ্যালয়ের পাঠ্য, সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি। আমি বলি 1824-এর আগে 4টা ডকুমেন্ট। নাম্বার 1, 1799 হচ্ছে 1799 সালে ফ্রান্সিস বুকাননের কথা সবাই জানে। ফ্রান্সিস বুকানন তার ভোকাবুলারি, লিঙ্গুইস্টিক ভোকাবুলারি যে ডাটাবেস তৈরি করেছে, সেখানে সে বলেছে, I met a group of people living in this northern Arakan state who claim themselves as Rohingya and speak in a particular dialect, particular language, Rohingya. তাহলে কি হয়েছে? ফ্রান্সিস বুকানন ব্রিটিশ অকুপাই করার আগে বলেছে, রাইট? এটার পাশাপাশি বলি, 1811 সালে, ব্রিটিশের 24 হয়েছে, 1811 সালে দ্য ক্লাসিক্যাল জার্নাল বলে একটা জার্নাল আছে, যেটাকে সাউথ ইস্ট এশিয়ান হিস্টোরিক্যাল বেসলাইন বলা হয়। সাউথ ইস্ট এশিয়া কি? 10টা দেশ নিয়ে, যে সিঙ্গাপুর, আমরা বলি যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ব্রুনাই, 10টা দেশের আসিয়ান যাদেরকে বলি, এই আসিয়ানের হিস্ট্রি তৈরি হচ্ছে ক্লাসিক্যাল জার্নাল দিয়ে। সে 1811 সালে ক্লাসিক্যাল জার্নালে ক্লিয়ারলি লেখা আছে একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজে কথা বলতে, রাইট? তাহলে এটা হচ্ছে বিফোর ব্রিটিশ অকুপাইড দ্য টেরিটরি। 1815 সালে একজন জার্মান এথনোলজিস্ট, নাম হচ্ছে ইওয়ানা সার্ভিন, সে এথনোলজিক্যাল ডাটাবেস অফ নর্দার্ন আরাকান লিখেছে 1815 সালে, বিফোর ব্রিটিশ অকুপাইড দ্য টেরিটরি ইন 1824। তাহলে সে এথনোলজিক্যাল ডাটাবেস মানে কি? এখানে মানে ইন্ডিজিনাস গ্রুপগুলো একটা ডাটাবেস তৈরি করেছে, জার্মান ভাষায় লেখা আছে। মানে মিসেস জুলি, আমার ফ্রেন্ড, সেটাকে ইংলিশ অনুবাদ করেছে, আমার অক্সফোর্ড বইতে ডকুমেন্ট সহ দিয়েছে। গেল। তারপরে 1820 সালে ওয়াল্টার হ্যামিল্টন, সে একটা 480 পৃষ্ঠার বই লিখেছে, সেখানে 17 পৃষ্ঠা লেখা আছে শুধু রোহিঙ্গাদের উপরে। দ্য বুক ওয়াজ পাবলিশ ইন 1820 বিফোর ব্রিটিশ অকুপাইড দ্য টেরিটরি। তো তুমি কোথাকার কে আসছো জ্যাক লেডার? তুমি বললা যে, তো এটা আমার প্রমাণ করেছি what Myanmar did is actually fabricated history. They distorted the history to legitimate, to justify যে রোহিঙ্গাদেরকে যে নন সিটিজেন করে দিয়েছে। এর আগে মানে আরাকানের হিস্ট্রির সবচেয়ে অথেন্টিক সোর্স হচ্ছে সোয়াসের, লন্ডন ইউনিভার্সিটি সোয়াসের প্রফেসর মাইক চার্নি। 1999 সালে মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডি করেছে আরাকানের পাবলিক সেটেলমেন্ট নিয়ে। সেই বলেছে আরাকানে
Arakan Muslims and Arakan Rakhine, Arakan Buddhists and Muslims, they have been living together for more than 1000 years. শুধু তাই নয়, আমার পরে যে বইটা বেরোচ্ছে ভয়েস অফ দ্য রোহিঙ্গাস, সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি ডিউরিং দ্য লাস্ট 2000 ইয়ার্স অফ আরাকান হিস্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট হিস্ট্রি, এই পুরা 2000 বছরের আরাকানের ইতিহাসে বার্মা শাসন করেছে মাত্র 46 ইয়ার্স। ফ্রম 1406 টু 1403, 1430, 1406 থেকে 1430, কত হলো? 24 বছর। আর 40 বছর হচ্ছে আপনার বোদাপায়া যখন দখল করে 1784 থেকে ব্রিটিশ পর্যন্ত দখল করে, যেটা আমরা বলি 1824, এই 40 ইয়ার্স। আর হচ্ছে ওখানে হচ্ছে 24 বছর, কত হলো? 66 বছর। 2000 বছরের ইন্ডিপেন্ডেন্ট আরাকানের হিস্ট্রিতে বার্মা আরাকান শাসন করেছে মাত্র 64 বছর। দ্যাটস দ্য হিস্ট্রি। ইন নন হিস্ট্রি ইজ পাবলিক ডোমেইন। আবার আইডেন্টিটির কথা বলছেন, আইডেন্টিটি কাকে বলে? 2007 সালে মানে জেনারেল অ্যাসেম্বলিতে ইউএনের সেপ্টেম্বরের 17 তারিখ আমি সেখানে ছিলাম, আমি চিটাং হিল ট্রাস্ট আদিবাসীদের জন্য, যাই হোক, সেখানে মানে ডিক্লারেশন অফ রাইটস অফ ইন্ডিজিনাস পিপলের কারা আদিবাসী বা এথনিক কমিউনিটি হিসাবে ডিটারমিন হবে সেখানে ডেফিনেশন দেওয়া আছে। আনফর্চুনেটলি বাংলাদেশ সেটাতে রিটেন করেছে, সাইন করা নেই। বাংলাদেশ সাইন করার দরকার না, মিয়ানমার তো সাইন করেছে, রাইট? এবং সেখানে লেখা আছে ইন্ডিজিনাস ল্যান্ড অফ। আমরা যে কথাগুলো আসছে, এই শব্দগুলো, যেমন উনি এখানে জন্ম নিয়েছে 30 বছর ধরে, এগুলো কিন্তু একাডেমিক ডিসকাশনে আমরা বলি। আমরা যদি মাদারল্যান্ড বলি, আমরা বলি ল্যান্ড অফ বার্থ, ওনার মাদারল্যান্ড হচ্ছে মিয়ানমার, ল্যান্ড অফ বার্থ হচ্ছে বাংলাদেশ। সুতরাং মাদারল্যান্ড, বার্থল্যান্ড, ল্যান্ড, এগুলো কিন্তু খুবই টেকনিক্যালি। আমাদের একটা বই আছে, ইউনিভার্সিটি পেনসিলভেনিয়া প্রেস থেকে ছাপা হয়েছে, 2015 সালে ছাপা হয়েছে। বইটার নাম হচ্ছে সিটিজেনশিপ অ্যাজ এ স্লিপারি কনসেপ্ট। সিটিজেনশিপ একটা স্লিপারি কনসেপ্ট, স্টেট তার নিজের মতো করে সিটিজেনশিপ ল ডেভেলপ করেছে। আর আমার যে বইটা অক্সফোর্ড থেকে পাবলিশ হয়েছে, আমি আর্গুমেন্ট করেছি যে পৃথিবীতে রাষ্ট্র আসছে, অনেক মানুষ আগে আসছে, মানুষ আসছে, মানুষের পরে রাষ্ট্র আসছে। রাষ্ট্র এসে কি করেছে? রাষ্ট্র এসে মানুষকে একটা লিগাল অবজেক্টে পরিণত করেছে। পাসপোর্ট দিয়েছে, ভিসা দিয়েছে, বর্ডার দিয়েছে, এগুলো হচ্ছে কে করেছে? রাষ্ট্র এসে করেছে। তাহলে মানুষ আর রাষ্ট্র আগে, মানুষ আসছে। সো আমরা যেটা করছি, স্টেট এমার্জ ইন দ্য হিউম্যান হিস্ট্রি অ্যান্ড রেন্ডার্ড পিপল আর লিগাল অবজেক্ট, ডিসরিগার্ডিং হিউম্যান সাবজেক্টিভিটি। দ্যাটস দ্য পয়েন্ট। সুতরাং আপনার এটা চিন্তা করার কোনো কারণ নাই, আইডেন্টিটি নিয়ে কোনো, এবং গ্লোবাল লেভেলে এগুলো নিয়ে এইসব ন্যারেটিভসগুলো এনকাউন্টার করে প্রচুর লোক দাঁড়ায় গেছে। এখন ইয়াং ছেলেপেলেরা ক্যাম্প থেকে এনকাউন্টার করতেছে। সুতরাং আমি আইডেন্টিটির কথাটা যেন বললাম যে নো ওয়ারি। আমি আপনাকে একটু কারেকশন দিচ্ছি যে 2টা রিপার্টিশন হয়েছে, যেটা 1978 যেটা হয়েছে সেটা ছিল বাংলাদেশ মিয়ানমারের বায়োল্যাটারাল, কিন্তু 1992 থেকে 2005 পর্যন্ত যে রিপার্টিশন হচ্ছে এটা হচ্ছে কিন্তু ইউএন ইনভলভ ছিল। সুতরাং এটা, এখন আমরা আসি, আমি ওই প্রশ্ন, অনেকগুলো ইস্যু আছে, যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমি জাস্ট কিছু মানে ফান্ডামেন্টাল পয়েন্ট বলছি। এখানে যে জিনিসটা আমি বললাম যে আমরা যে সাবজেক্টিভিটি, পজিশনিটির কথা বলি, তখন আমরা যে জিনিসগুলোকে আসলে মাথায় রাখি সেটা হচ্ছে আমরা আমার নিজের জায়গা থেকে পজিশন করি। যেমন হোস্ট কমিউনিটির জায়গা থেকে ওনারা চিন্তা করছে, যেমন মার্সেল, when he was giving his talk, he just raised a very serious questions that actually disturbed me a little bit. তো যেটা বলছিলাম, উনি বলছে যে ইয়ে সমস্যা, হোস্ট কমিউনিটির সমস্যা, এটা দেখার দায়িত্ব তো ইউএনএসসিআর না। অফকোর্স ইউএনএসসিআর, বিকজ হোস্ট কমিউনিটি মানে যখন হোস্ট করে তার একটা কস্ট আছে। এবং সারা পৃথিবীতে আমি পৃথিবীর প্রায় 4টা কিলিং গ্রাউন্ড ভিজিট করেছি। অনেকে জানে যে ও আমার মাঝে মাঝে বলে আপনি তাহলে প্লেনের উপরে থাকেন। পৃথিবীর প্রায় আমার এরকম 40টা রিফিউজি ক্যাম্প ভিজিট করার অভিজ্ঞতা আছে। এবং হোস্ট যখনই কোনো আসে, যেমন ধরেন আমি বলি ফিগারটা আমার, এগুলো আমার যেহেতু আমরা রিসার্চে কাজ করে আমাদের দাড়ি কমা মুখস্থ, 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশে ঢুকেছে $5.42 বিলিয়ন। এটা এক্সাক্ট ফিগার, আপনি নেটে সার্চ করে এখনই পাবেন। এই টাকাটা তো বাংলাদেশে ঢুকছে না, আপনাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, ওদেরকে দিচ্ছে, ও টাকাকে চাপা যাবে, খাই ফেলতেছে। দোকান থেকে তো কিনতেছে, তো লুঙ্গি কিনতেছে, মুড়ি কিনতেছে না, তো টাকাটা ঢুকছে তো, রাইট? $5.42 বিলিয়ন। আমরা জানি বাংলাদেশ সরকারের কস্ট কি। এই যে সরকারের লোক এখানে আছে, সরকার তো বলে না। আমরা যে একাডেমিক্স, আমাদের কারোর ভিতরে মানে আমরা ওই ফ্যাক্টস নিয়ে কথা বলি। বাংলাদেশ সরকারের প্রতি বছর প্রায় 3000 কোটি টাকা রোহিঙ্গাদের জন্য ব্যয় হয়।
3,000 কোটি টাকা কিন্তু কম না, এটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় আসে। সেটা কিভাবে ব্যয় হয়? বাংলাদেশ সরকারের 7টা সেক্টর আছে যেখানে ইনভেস্ট করতে হয়। এর যেমন অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হচ্ছে নিরাপত্তা, তারপর হচ্ছে যে সিকিউরিটির যে কাজ, তারপর হচ্ছে অবকাঠামোর কাজ কিন্তু বাংলাদেশ সরকারকে ব্যয় করতে হয়। তারপর হচ্ছে পরিবেশ, মানে এগুলো এরকম 7টা সেক্টর আছে, সবকিছু মিলে হিসাব করে দেখা যায় প্রতি বছর প্রায়, আপনি নেটে সার্চ করে দেখবেন, ওয়েবসাইটে দেখবেন, কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়ে লেখা আছে, কিন্তু ফিগারটা বলে না। এম এ মোমেন ছিলেন বাংলাদেশের এক্স ফরেন মিনিস্টার, উনি কিন্তু বলে দিয়েছিলেন প্রায় 3,000 কোটি। সুতরাং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রোহিঙ্গাদেরকে আমরা এটা একাডেমিক ভাষায় বলি ব্লেমিং দ্য ভিকটিমস। আমরা একটা ভিকটিমসের জায়গায় তৈরি করি। আমার একটু আগে যখন এটা ইন্টারভিউ নিচ্ছিল ওই টেলিভিশনে আমাকে বলছিল যে ওরা যে সব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এখানে আরো অনেকে বলছেন। মনে রাখতে হবে, যখন 1.5 মিলিয়ন পিপল, যেমন সংখ্যা কত কেউ জানে না। ইউএনএইচসিআর গতকালকের স্ট্যাটিস্টিক্স হচ্ছে মোর দেন 1.2 মিলিয়ন, 12 লক্ষের উপরে, মোর দেন 1, রাইট? আমি আপনাদের পরিসংখ্যান দিই, আমাদের কাছে পিওর ডেটা আছে, এটা রিসার্চের ডেটা। সেটা হচ্ছে কি, বাংলাদেশে যখন 2017 সালে আমরা ইউএনের যে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রিপোর্ট, সেখানে আছে 7,25,000 লোক ঢুকেছে, আমরা 7.5 লাখ বলে থাকি। এটা হচ্ছে 2017 সাল। তার আগে ছিল 3 লাখ, এটা অ্যাপ্রক্সিমেট। তাহলে 3 লাখ আর 7.5 লাখের 10 লাখ, 10.5 লাখ, তখন বলা হতো 11 লক্ষাধিক, শব্দ ব্যবহার করা হতো, 11 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে বাস করে, রাইট? 2024 পরে আমাদের ফরেন অ্যাডভাইজার ছিলেন তহিদ সাহেব, উনি বলেছেন 1.5 লক্ষ লোক এই 2 বছরে ঢুকেছে। তাহলে 11 লক্ষাধিকের সাথে 1.5 লক্ষ যোগ করেন, তাহলে কত হলো? 12 লক্ষাধিক, 12.5 লক্ষ বা 13 লক্ষের কাছাকাছি। আর গ্রোথ রেট কি? আমরা গ্রোথ রেট কিভাবে ক্যালকুলেট করি? ফার্টিলিটি রেটের সাথে মর্টালিটি রেট রিডিউস করতে হয়। জন্মহারের সাথে মৃত্যুহার বাদ দিলে জনসংখ্যা বৃদ্ধির হার বের হয়। তাতে আমরা দেখেছি 32 থেকে 33 হাজার প্রতি বছর জন্ম নেয়। তার 9 বছরে কত হলো? 2,70,000। তাহলে আমি 13 লাখের উপর 2,70,000, 1.5 মিলিয়ন হয় না? এর মধ্যে বাইরে গেছে কয়জন, তারও পরিসংখ্যান আমাদের আছে। বোটে করে কয়জন গেছে, কয়জন মারা গেছে, কয়জন এমনি চলে গেছে, কয়জন পাসপোর্ট বানায় গেছে, এরকম হিসাব তো আছে। সুতরাং সরকার বলছে পরিসংখ্যানের একটা রাজনীতি আছে, সংখ্যা কমানো বাড়ানো একটা রাজনীতি আছে, সেই রাজনীতি এখানে চলছে। আমি অধিকার যাচ্ছি না, কিন্তু যে পয়েন্ট আমি বলছি যে ব্লেমিং দ্য ভিকটিমস, মনে রাখতে হবে এই মানুষগুলো এখানে বেড়াতে আসে নাই। এই মানুষগুলো একটা পরিস্থিতির শিকার হয়ে জেনোসাইড থেকে বাঁচার জন্য আসছে। এবং ইউএনের 1948 যে হিউম্যান রাইটস চার্টার, সেখানে লেখা আছে এভরি ইন্ডিভিজুয়াল এভরি রাইট টু সিক অ্যাসাইলামস টু আদার কান্ট্রিজ, রাইট? সো আমি তো পৃথিবীর রিফিউজি সিচুয়েশনের একটা কমন চরিত্র হচ্ছে সে তার বর্ডার ক্রস করবে। যখন আফগানিস্তান রিফিউজি ক্রাইসিস তৈরি হয়, তখন সে কোথায় যাবে? সে পাকিস্তানে যাচ্ছে বা ইরানে যাচ্ছে, কারণ দুই পাশে বর্ডার। তামিলে যখন হচ্ছে তো ইন্ডিয়াতে আসছে, তামিল কি বাংলাদেশে আসছে? আসা নাই। তো রোহিঙ্গা যদি হয় কোথায় যাবে? সেখানে তো আসবে, তাই না? সুতরাং পয়েন্টটা হচ্ছে এরকম যে এটা তো অপরাধ না, আমি আমার যান বাঁচানোর জন্য আপনার কাছে আসছি, আপনাকে আশ্রয় দিয়েছেন। সুতরাং এটা একটা হিউম্যানিটারিয়ান ফ্রেমওয়ার্ক থেকে দেখতে হবে বিষয়টা। এরকম ওর জায়গাতে আমিও থাকতে পারতাম, তাই না? আজকে মাস্টার সলিমনের জায়গায় আমি থাকতে পারতাম। তাইলে মনে রাখতে হবে যে কি, আমরা ভিকটিমসদেরকে ব্লেম করি। যেমন ধরেন এই যে রোহিঙ্গা হচ্ছে একটা সন্ত্রাসের আখড়া, মাদকের আখড়া, এগুলো হচ্ছে মিডিয়াতে যারা আছে তারা জানে, এজেন্ডা ফ্রেমিং, ক্রাইসিস ফ্রেমিং, এগুলো কিছু ফ্রেমওয়ার্ক, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আছে। তো রোহিঙ্গা সন্ত্রাসের আখড়া, তখন আমি টেলিভিশনে আমি ইন্টারভিউ নিতে আমি বলছিলাম যে আপনি যখন 1.5 মিলিয়ন মানুষকে একটা জায়গায় রাখবেন, এখানে সবাই ফেরেস্তা না। আপনি 1.5 মিলিয়ন বাঙালিকে রাখেন, সেখানে আপনি চোর পাবেন, ডাকাত পাবেন, খুনি পাবেন, লম্পট, লুচ্চা সবই পাবেন। তা আপনি কেন এক্সপেক্ট করছেন 1.5 মিলিয়ন পিপল সবাই ফেরেস্তা? কিন্তু মারামারি করে, যে কথাগুলো আসছে, মারামারি করে, এই যে ইনফাইট হচ্ছে, আমরা আরসা, আরএসও, মুন্না গ্রুপ, হ্যাঁ, মাঝা মাহা, যেগুলো আমরা জানি, এই মানুষগুলো মারামারিতে সংখ্যা কত? 10,000, 20,000, 50,000। 1.5 এর মধ্যে 50,000 কত পার্সেন্ট? আপনি 10,000 মানুষের জন্য 1.5 মানুষকে সন্ত্রাসী বলবেন? বলতে পারি না। হ্যাঁ, আমি একটু প্রশ্ন,
বললাম তো মিডিয়ারা তোমরা ফ্রেম করো আর কি। ক্রাইম রেট কম। না ওটা আমি প্রশ্ন আমি বলতে চাচ্ছি যে মানে আমরা কিভাবে দেখছি এখন পুরো রিপার্টিশনের প্রশ্ন আসি, কারণ এত শোনার মতো এটা হচ্ছে কিনোট স্পিকার হচ্ছে প্রথমে দিয়ে দেবা, কিনোট তো প্রথমে বলে দেবো আমি, আমার উপর আলোচনা করে বাকিরা, তারপর শেষে আমি উত্তর দেবো যে কোথায় কোথায় আমার ভুল হয়েছে, কোথায় আমি ঠিক মতো বুঝতে পারি নাই, আমি তোদের কাছে শিখতে চাই। আমি শেষ করছি, আমি জানি ধৈর্যচ্যুতি করছে, কিন্তু মানে যাই হোক 30 বছরের গবেষণা অভিজ্ঞতা, আর আর আমার কোনো বাউন্ডারি নাই, যেমন ও বলার আগে চিন্তা করতে হবে ও চাকরি থাকবে কিনা, রাইট, কোড অফ কন্ডাক্ট আছে, রাইট, এটা আছে। তারপরে যারা রোহিঙ্গা আছে তাদের মধ্যে চিন্তা করতে, তারা তার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে, কমিউনিটি করছে, যেমন তার শুরুতেই শুরু করে যে আমরা বাংলাদেশের প্রতি আমাদেরকে দায়িত্ব দিয়েছে, কৃতজ্ঞ, এগুলো হচ্ছে খুবই মানে স্টেরিও টাইপিং একটা ফ্রেম দাঁড়িয়ে গেছে। তা উনি যখন বলছে, উনি তো ইউএনএসটিআর জায়গা থেকে বলছে ইন্টারন্যাশনাল কমিউনিটি, ওকে লেটস টক ইন্টারন্যাশনাল কমিউনিটি কি জিনিস, এটা নিয়ে আমাকে ওয়াশিংটন ডিসিতে এশিয়া স্টাডিজ ফেলো, আমি মনে হয় অনেকে জানে যে আমি পৃথিবীর টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে কাজ করেছি, মানে হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ডে রিফিউজি স্টাডি সেন্টারে, ইউনিভার্সিটি অফ সিডনি, তারপর হচ্ছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, তারপর হচ্ছে সোয়াস, আমি পৃথিবীর টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে আমি গবেষণা করেছি, পড়িয়েছি। ফলে আমি ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা বিগ ক্রিটিক। ওয়াশিংটন ডিসি যেন আমাকে ইনভাইট করলো, এট দ্য টাইম আই ওয়াজ ভিজিটিং স্কলার এট জনস হপকিন্স ইউনিভার্সিটি। আমার একটা লেখা আছে, আমি বলেছি ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ ভেরি ইনকনসিস্টেন্ট অ্যান্ড আনস্টেবল, তাদের কোনো চরিত্র নাই। হোয়াট ডাজ ইন্টারন্যাশনাল কমিউনিটি মিন? ইন্টারন্যাশনাল কমিউনিটি কি আসলে, এটা কি জিনিস? ইন্টারন্যাশনাল কমিউনিটি রিফিউজির সাথে সম্পর্ক কি? ইন্টারন্যাশনাল কমিউনিটি হচ্ছে কি, যেমন যখন 2017 when refugee crisis আমরা এখানে যখন হলো, হোল ইন্টারন্যাশনাল কমিউনিটি মুভ টু নাফ রিভার, সবাই এসে হাজির হলো নাফ নদীতে, একদম সবাই আসলো। বাট যখন 2021 সালে এসে যখন আফগান ক্রাইসিস শুরু হলো, ইন্টারন্যাশনাল কমিউনিটি দ্য মুভ ফ্রম রোহিঙ্গা টু আফগান রেফিউজি, দেন 2022-তে ইউক্রেনিয়ান রিফিউজি ক্রাইসিস ওখানে মুভ করেছে। Point is that we don't expect that international community should stick to a particular case, but the point is that they move from one place to other place, keeping the previous one unresolved. What's the point? এগুলো নিয়ে অনেক কাহিনী আছে, আমার লেখা পাবলিশ করা আছে এশিয়া প্যাসিফিক বুলেটিনে, ইস্ট ওয়েস্ট সেন্টার ওয়াশিংটন ডিসিতে ছাপানো আছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি আমি ক্রিটিক করেছি, বাট দ্য সেম টাইম আই মাস্ট অ্যাডমিট যে 1.3 মিলিয়ন ইজ এ বিগ হিউম্যানিটেরিয়ান রিফিউজি ক্রাইসিস, এটা উইদাউট দ্য সাপোর্ট অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা আমরা রান করতে পারি না। কারণ পয়েন্ট হচ্ছে যে ইন্টারন্যাশনাল সাপোর্ট বেসটা গ্র্যাজুয়ালি রিডিউস হচ্ছে। জয়েন্ট রেসপন্স প্ল্যান এবছর $710.02 মিলিয়ন ডিমান্ড করেছে। 2017 সালে যখন রোহিঙ্গার আসে, তখন জয়েন্ট রেসপন্স প্ল্যান যে ডিমান্ড করেছে তার 97% পাওয়া গেছে। 2025 সালে এটা আছে 47%। তাহলে বাকি মানে মোর অর লেস 50% যে রিডাকশন হচ্ছে, এটা কি হচ্ছে? এইটা কোয়ালিটি অফ লাইফ রিফিউজিদের ডিক্লাইন করছে, কোয়ালিটি অফ লাইফ, এবং হোস্ট কমিউনিটির উপরে, হোস্ট কান্ট্রির উপরে প্রেশার ক্রিয়েট করছে। এইগুলো তো আসতে হবে। প্রবলেম হচ্ছে কি, আমাদের রাষ্ট্র, আমরা সরকার বলি না, রাষ্ট্র বা শাসক শ্রেণী যে কথাটা আপনারা বলছেন যে আমাদের কোনো রাষ্ট্রীয় পলিসি নাই। অফকোর্স দের ইজ নো পলিসি। বাংলাদেশের 3 ক্যাটাগরির রিফিউজি আছে, আমরা হয়তো জানিও না। আমাকে এখানে শরণার্থী বিশেষজ্ঞ বলা হয়, আমি সারা দুনিয়ার শরণার্থীর কথা আমার দেশের জানিও না। আমার একটা বই আছে, মানে একটা আর্টিকেল আছে যে 50 বছরের বাংলাদেশের রিফিউজি সমস্যা। যেমন বিহারি রিফিউজি, যেটা আমরা স্ট্যান্ডার্ড পাকিস্তানিজ বলি, 2008 সালে তাদের 1,85,000-কে আমরা নাগরিকত্ব দিয়েছি। আরেক ধরনের রিফিউজি বাংলাদেশে আছে, সেটা হচ্ছে রিটার্নি রিফিউজি ফ্রম ত্রিপুরা, চিটাং হিল ট্র্যাক্সে যখন 1997 সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়, যেটাকে বলা হয় শান্তি চুক্তি। আসলে শান্তি চুক্তি বলে কোনো কিছু নাই, কোনো পিস ট্রিটি বলে কিছু নাই, এটা হচ্ছে সিএসটি ট্রিটি। এই পার্বত্য চুক্তি স্বাক্ষরের শর্ত অনুযায়ী ত্রিপুরা থেকে যে রিফিউজি আসবে তাদেরকে রিহ্যাবিলিট করা হবে, আমাদের কোনো রিফিউজি সমস্যা নাই। এবং এই যে মানে আমরা রিফিউজি ম্যানেজমেন্টে কি আমরা হিউম্যানিটেরিয়ান গভর্নেন্সের কথা বলছি, যে রিফিউজি ম্যানেজমেন্ট কি, এটাকে দেখা হয় হচ্ছে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট, মানে মিনিস্টার অফ ডিজাস্টার মানে একটা কেস হিসেবে দেখা হয়। আবার এদেরকে দেখা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, সিকিউরিটি দেখা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন রিপাট্রিয়েশনের ডায়ালগ হয় তখন সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আবার এদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই। আমি আমার স্টুডেন্টদের রেফারেন্স দিই না, অনেকে বিভিন্ন মানে কোনো একটা জিনিস what he was talking about is absolutely right. আমাদের তো একটা কিছু স্টেপ আছে, আমরা হাউ ফার কোনো কিছু নাই আসলে। রিপার্টিশন মানে কেমনি হবে, কিভাবে হবে, কোনো প্ল্যান আছে নাই। এখন রিপার্টিশন আমি বলে শেষ করছি। রিপার্টিশন কার, কোথায়? এই যে 3 লাখের কথা বলেছে, 3 লাখের কথা যে আমরা নেব, এটাকে মিয়ানমার বাংলাদেশ সরকার কোনো চিঠি দিছে? এটা একটা পত্রিকা, একটা স্টেটমেন্ট দিছে ফরেন মিনিস্ট্রি, এবং ওটা আবার বাংলাদেশ সরকার রেসপন্ড করে দিয়েছে, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি। হাউ আওয়ার মিনিস্ট্রি ওয়ার্কস, এগুলো কারে বলবো দুঃখের কথা, মানে আমাদের কি করে আমরা নিজেরও জানি না। তো বললাম না, আমার গলা এমনি বড়, আমি মানে বলতে শুরু করলে আর, আচ্ছা যাই হোক, মাস্টার মানুষ তো দাঁড়ালে 45 মিনিট বলে, আমি যতটুকু পারি। কিন্তু বললাম যে কিভাবে, যে মিয়ানমার যদি সরকারকে চিঠি দিত যে তোমাদের চিঠি আমরা পেয়েছি, তোমাদের আমরা এই মানুষগুলোকে নিব, দিয়েছে? দেয় নাই। তারা একটা প্রেস রিলিজ দিছে, আর ওটা দিয়ে আমাদের অবস্থা এখানে, আমরা আমাদের আমাদের সরকারও উত্তর দিয়ে দিছে। তো এটা মনে রাখতে হবে, আমাদের যেটা করতে হবে, যেমন আমি ওই যে উনি একটা কথা বলেছেন যে ওভার ডিপ্লোমেসি শব্দগুলো আমি ব্যবহার করেছি, আমি কিছু রোহিঙ্গাদের ব্যবহার করার জন্য কিছু শব্দ প্রডিউস করেছি বেশ কয়েক বছর ধরে, এগুলো এখন তৈরি হয় যে রোহিঙ্গা ঢলের এত বছর, এরকম করে ইনফ্লাক্সের বাংলা করেছে। তো যে কথা আমি বলছিলাম, রিপাট্রিয়েশন কিভাবে হবে। প্রথম রিপাট্রিয়েশন অ্যাটেম্প নেওয়া হয়েছিল 2018 সালের নভেম্বরের 15 তারিখ। সেকেন্ড রিপাট্রিয়েশন নেওয়া হয়েছিল 2019 সালের অগাস্টের 22 তারিখ। আমি তো শুরুতে বললাম আমার দাড়ি কমা ডেট তারিখ সব মুখস্থ, টাইম সব বলে দেবো, কয়টা ট্রাক ছিল সেটা মুখস্থ আছে। কিন্তু পয়েন্ট হচ্ছে কি, আপনারা নিজেরা নিজেরা করলেন, যারা নিয়ে যাবেন তার সাথে কনসাল্ট করছেন, করেন। তো পয়েন্ট হচ্ছে রিপাট্রিয়েশনটা কিভাবে হবে। রিপাট্রিয়েশন, যেমন এখানে আমি ওর সাথে ডিসএগ্রি করবো, একটু পরে আসতেছি, ওর একটু পরে ধরবো। তো যেটা বললাম যে রিপাট্রিয়েশন হবে, যেমন আজকে রিপাট্রিয়েশন কিভাবে হবে। আপনারা মিয়ানমার সিচুয়েশন জানেন নিশ্চয় সবাই। মিয়ানমার কিভাবে চলছে, ধরেন বাংলাদেশ সরকারের সাথে ঢাকা এবং ইয়াঙ্গুন কালকে একটা চুক্তি করলো, আমরা বাংলাদেশ থেকে 15 লক্ষ রোহিঙ্গাকে নিয়ে যাব, আমরা কাচ্চি বিরিয়ানি খাবো সবাই মিলে, রাইট? কিন্তু মিয়ানমার সরকারের তো অথরিটি নাই এই সিদ্ধান্ত এক্সিকিউট করার, বিকজ হোল রাখাইন স্টেট they claim more than 90%, but we know almost more than 80% area under control Arakan army. তা আরাকান আর্মি যদি তার তো এক্সিকিউট করার সুযোগ মানে নাই, তা আমি চুক্তি কার সাথে করলাম? নাম্বার ওয়ান, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চুক্তি এক্সিকিউট করার সামর্থ্য নাই, তাহলে সে 3 লাখের আর 30 লাখের গল্প করতে লাভ নাই। নাম্বার টু, আরাকান আর্মি এখন রাখাইন দখল করে আছে। বাংলাদেশে আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সম্পর্কে এটা কেউ জানে না, দুইটা মানুষ শুধু বুঝে। আমি কালকে 2টা পত্রে ইন্টারভিউ দিচ্ছিলাম, আমরা এখানে অনেক কথা বলতেছি, কিন্তু আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সম্পর্ক কি, এটা কে বুঝে আমার বলেন? এটা বোঝার জন্য যে একটা ডিপ ইনসাইট দরকার, সেটা বাংলাদেশের মেজরিটি মানুষের নাই, মানে যারা বিশেষজ্ঞ, সাধারণ মানুষ তো নাই। মিয়ানমার বিশেষজ্ঞ বাংলাদেশে অনেক আছে, এরা জীবন কোনোদিন মিয়ানমার যায় নাই, ওই ঢাকায় বসে পত্রিকা পড়ে পড়ে মিয়ানমার। আমি সম্পর্কটা বুঝাই দিই, এবং আমার ধারণা রোহিঙ্গাদের মধ্যে অনেকের মধ্যে নাই। সম্পর্কটা হচ্ছে খুবই ডিপ ইনসাইট থেকে, এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন রোহিঙ্গাদের সাথে আরাকানের সম্পর্ক, আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এই আরাকান আর্মি কোনোদিন রোহিঙ্গাদের পক্ষে না। একটা উদাহরণ দিচ্ছি আমি, যখন মানে ন্যাশনাল এনইউজি যখন তারা প্রবাসী সরকার গঠন করলো, ওয়াশিংটন ডিসিতে যখন তারা একটা অফিস করলো, এবং এনইউজি করেছে কি, রোহিঙ্গাদের সাথে যা কিছু হয়েছে 2017-এ তার জন্য অ্যাপোলজি করে রোহিঙ্গাদের একজনকে ডেপুটি হিউম্যান রাইটস মিনিস্টার করেছে। মানে ডেপুটি হিউম্যান রাইটস মানে মানবাধিকার প্রতিমন্ত্রী করেছে, এবং আরাকান আর্মি রিয়াক্ট করেছে যে অল আরাকান সিভিল সোসাইটি নাম দিয়ে তারা বলছে রোহিঙ্গাদের যদি আইডেন্টিটির সমস্যা আছে আপনি এখনই করতে যান না। এটা বল, যখন রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগছে, এনইউজি পাবলিক স্টেটমেন্ট দিয়েছে, এটা আছে ওদের ওয়েবসাইট, পাবলিক স্টেটমেন্ট দিয়ে বলছে আমরা রোহিঙ্গাদের জন্য খুবই কির মধ্যে আছি, আমরা যদি রিস্টোরেশন ডেমোক্রেসি প্রোভাইডেড দ্যাট, যদি আর রাখাইনে ডেমোক্রেসি আসে তাহলে আমরা রোহিঙ্গা থেকে নিয়ে যাব। আরাকান আর্মি সেখানে ভেটো দিয়েছে। তার মানে হচ্ছে কি, ইভেন যদি জান্তা সরকারের পতন হয়, যদি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, যদি সুচির দল যদি মিয়ানমারের ডেমোক্রেসি আনেও, তাও রোহিঙ্গারা আরাকানে যাবে কি যাবে না সেটা আরাকান আর্মির উপর নির্ভর করবে। কেন? কারণ আরাকান আর্মি এনইউজির পার্ট,
এতদিন ছিল না। তাহলে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এবং এনইউজি দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি জাস্ট এই কথাটা বলে শেষ করে দেব। সেটা হচ্ছে কি, 1962 সাল 1962 এর পর থেকে মানে মিয়ানমারের যে 7টা স্টেট, আমরা রাজ্য বলি আর কি, 7টা স্টেটের অনেকগুলো ইন্ডিজিনাস গ্রুপ, যেটাকে আমরা বলি ফ্রন্টিয়ার রেজিস্ট্যান্স গ্রুপ। এটা হচ্ছে একাডেমিক ল্যাঙ্গুয়েজ, কারণ সরকারের ভাষায় হচ্ছে বাংলাদেশে বুঝে না বুঝে লিখে আর্মড গ্রুপস লিখে দিচ্ছে। সশস্ত্র গ্রুপ আমি কাকে বলবো? এটা হচ্ছে স্টেটস ন্যারেটিভ, আমরা আনক্রিটিক্যালি সেটাকে রিপ্রোডিউস করি। 1971 সালে মানে মুক্তিবাহিনী ছিল পাকিস্তানের দৃষ্টিতে সশস্ত্র গোষ্ঠী, আমাদের দৃষ্টিতে মুক্তিযোদ্ধা। হামাস আফগানিস্তানের জন্য এর জন্য এই প্যালেস্টাইনের জন্য কি মুক্তিযোদ্ধা, কিন্তু ইসরায়েলের জন্য কি? তাহলে আপনি কিভাবে ফ্রেমিং করবেন? আপনি মিয়ানমারের ন্যারেটিভ যদি বাংলাদেশে রিপ্রোডিউস করেন তাহলে তার কিছু দাঁড়ায় না। এবং প্রথম যখন এগ্রিমেন্ট হয় তখন আমাদেরকে ডাকা হয়েছিল সরকারের মানে সে 2017 সালে। আমরা যা যা বলেছি আপনি এটা করবেন, তার মোহাম্মদ আলী কে জন ছিল পররাষ্ট্রমন্ত্রী, আপনি বলে আপনি এটা করবেন না। আমরা 3জন প্রফেসর গিয়েছিলাম, এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন না, এটা করলে কিন্তু আর পারবেন না। আমরা যা যা না করেছি উনি গিয়ে ওটাই করে আসছে। এভাবেই চলে, কারণ এখানে ওই যে বললাম কিভাবে চলে, কোন মিনিস্ট্রি কিভাবে। তা আমি যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে 1962 এর পরে যখন মিয়ানমার যখন বার্মা যখন মিলিটারি আন্ডারে চলে যায়, তখন এই রেজিস্ট্যান্স গ্রুপগুলা শান, কাচিন, কারেন, আরাকানের সব ওদের বিরুদ্ধে স্টেটের বিরুদ্ধে করছে। এবং ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি যখন সূচিকে যখন হাউস ইম্প্রাইজন থেকে রিলিজ করা হলো, সেও যখন করছে তখন কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু এই গ্রুপগুলো স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করছে। কিন্তু 2001 সালের ফেব্রুয়ারির 1 তারিখ যখন মিয়ানমার সামরিক জান্তা সরকার ক্ষমতা দখল করে, তখন এই সমস্ত রেজিস্ট্যান্স গ্রুপগুলো এক হয়ে জান্তা সরকারের বিরুদ্ধে করে। তখন এগুলোকে কোঅর্ডিনেট করার জন্য এনইউজির একটা ফোর্স তৈরি করেছে, ইউপিডিএফ। ইউপিডি হচ্ছে ইউনাইটেড পিপলস ফ্রন্ট। এই ইউনাইটেড পিপল ফ্রন্টসের আন্ডারে সমস্ত রেজিস্ট্যান্স গ্রুপগুলো একসাথে কাজ করছে আন্ডার দ্য লিডারশিপ অফ এনইউজি। তার মানে এখন আরাকান আর্মি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, এনইউজি সব একই। এখন যদি এনইউজি যদি সরকার গঠন করে, সূচি যদি আসে, তাহলে আরাকানের যে কোনো সিদ্ধান্ত আরাকান আর্মি বাইরে নিতে পারবে না। আর আরাকান আর্মি না চাইলে রোহিঙ্গাদের পক্ষে নেওয়া সম্ভব না। প্লেন এন্ড সিম্পল। তাহলে রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির সম্পর্ক কি, এটা বোঝার জন্য আরো একটু মানে ইন্টারনাল সিকিউরিটি ডায়নামিক্স বোঝা জরুরি আছে। এটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপে 2016 সালে, 2017 সালে এবং 2023 সালে চমৎকার করে লেখা আছে। আমাদের তো মানে এগুলো নিয়ে আসলে আমরা ওই যে বললাম পত্রিকায় কলাম পড়ে আমরা বিশেষজ্ঞ। তো ওখানে যেটা বলা আছে এটা আমাদের রোহিঙ্গা ভাইরা যারা আসছে তাদের জন্য এটা জরুরি, আর রিলেশনটা বোঝার জন্য। আপনারা জানেন যে দুইটা লিডিং গ্রুপ, একটা হচ্ছে আরএসও, রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশন, যেটা খুব অ্যাক্টিভ ছিল 2016 সাল, তখন ওটাকে মিয়ানমার সামরিক বাহিনী মোটামুটি ঠান্ডা রাখছে। 2016 সালে আমরা আরসাকে পাই, যেটাকে আলিয়াকিন বলছি। আবার এখানে অনেকে মনে করে আলিয়াকিন আরসা দুইটা আলাদা জিনিস, ন, দুটো একই জিনিস। তো আলিয়াকিন 2016 সালে আসে এবং 2016 সালে একটা তারা হিট করে, আপনারা জানেন। এবং আমি ওই কাহিনী বললাম না কিভাবে কি হলো না হলো, ওই কাহিনী কিভাবে তারা ফর্ম করেছে। কিন্তু পয়েন্ট যেটা সেটা হচ্ছে 2017 সালে আরসা অ্যাটাক করে। তাইলে প্রশ্ন আসছে, তাহলে তারপরে তো আমরা জানি জেনোসাইড সবকিছু হলো। 2001 সালের পরে ওই আরসার শত্রুকে মিলিটারি, আরসার শত্রু মিলিটারি, আরাকান আর্মির শত্রু মিলিটারি। তাহলে আরসা এবং আরাকান আর্মি জয়েন করে। খেয়াল করেন, এখন মিয়ানমার গভর্নমেন্ট আরসার কাউন্টার হিসেবে আরএসওকে রিঅ্যাক্টিভেট করে এবং মিয়ানমার একটা রুলস করে কনস্ক্রিপশন ল, মানে হচ্ছে রোহিঙ্গা থেকে বাধ্যতামূলক যাতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। অনেক রোহিঙ্গাকে সেনাবাহিনীতে নিয়েছে। এগুলো কারা? সব আরএসও মাইন্ডেড বা এরকম। তাদেরকে আমি যখন একটা অপরাধের ক্রিমিনাল হিসেবে কাট করায় না দাঁড় করাই, যদি আমি ভিকটিমসদেরকে ব্লেম করে বসি তাহলে আমার মহত্ব নষ্ট হয়ে যায়। কিন্তু যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে সবাই অনেকে জানেন যে পৃথিবীতে রিফিউজি প্রবলেম সলভ করার 3টা স্ট্যান্ডার্ড মডেল। একটা হচ্ছে সোশ্যাল ইন্টিগ্রেশন, বাংলাদেশে এটা সম্ভব না, আমরা ধরে নিলাম।
কিন্তু যা যা হচ্ছে হচ্ছে, ভিতরে ভিতরে যেটা হচ্ছে হচ্ছে, এটা ইনফর্মাল, হবে না। আর একটা হচ্ছে রিপাট্রিয়েশন ভলেন্টারি, আর হচ্ছে থার্ড কান্ট্রি সেটেলমেন্ট। বাংলাদেশ সেটেলমেন্টের মডেল করেছে এবং সেটা ফেল করেছে। কিন্তু রিপাট্রিয়েশন কখন হয়? রিপাট্রিয়েশনের একটা কন্ডিশনালিটি আছে। যেমন 1971 সালে বাংলাদেশে 1 কোটি মানুষ ভারতে গিয়েছে রিফিউজি আকারে। তারা কিন্তু যখন এখানে একটা স্টেবল অবস্থা হয়েছে, তারা কিন্তু চলে আসছে। তো সিরিয়ার কথা বলেছেন, সেই জন্য আমি বলে যে সিরিয়ার কথা উদাহরণ হিসেবে রোহিঙ্গাদের সাথে যায় না। কেন যায় না? কারণ সিরিয়াতে এখন প্রচুর সিরিয়ান রিফিউজি জর্ডানে থাকে, তুরস্কে থাকে, তারা কিন্তু ফেরত যায়নি। সেটা নির্ভর করে অনেক কিছুর উপর। রিপাট্রিয়েশন অবশ্যই দরকার, কিন্তু রিপাট্রিয়েশনের কন্ডিশনালিটি আমাদের এটা ইউনিক না। তাহলে আমি থার্ড কান্ট্রি সেটেলমেন্ট কেন করব না? ও যখন বলছে, আমি আল জাজিরাতে লিখেছি, আল জাজিরাতে আমি মাঝে মাঝে কলাম লিখি, ওখানে আমি লিখেছি এটা ভায়াবল অপশন হতে পারে। আমি দুটো অপশনের উদাহরণ দিয়েছি, এই দুটো অপশনের আমি পার্টি। আমি যখন 2022 সালে ওয়াশিংটনে যাই, স্টেট ডিপার্টমেন্ট ফান্ডিং করে, এবং সেখানে আমাদের যে তখন ওই যে বার্মা অ্যাক্ট করে মিয়ানমার ডেমোক্রেসি রেজিস্ট্রির জন্য 6টা সিনেট অফিসে কাজ করে। আমি ওই সিনেট অফিসের সাথে কাজ করেছি। তখন আমি বিভিন্ন জায়গায় যখন কথা বলতে হয়েছে, আমি বললাম তোমরা এত বক বক না করে, এই যে এটা করো ওটা করে সবক না দিয়ে, তুমি যখন কাউকে মানে সাপোর্ট করো, তুমি যখন খাদ্য দাও, খাওয়া দাও, এটা হচ্ছে প্রবলেমকে রিটেইন করে, রিজলভ করে না। তুমি তাকে খাওয়া পড়া দিলে সে বেঁচে থাকবে। তুমি তার কিছু নিয়ে আসো না, বার্ডেন তুমি আমার উপর। রিফিউজি ক্রাইসিস কখনো হোস্ট কান্ট্রির বার্ডেন হয় না। মানে আমরা বলি কান্ট্রি অফ মাইগ্রেশন, যেখানে যাবে অভিবাসিত জায়গা, সেটা তার প্রবলেম না, এটা গ্লোবাল প্রবলেম। এটাকে গ্লোবাল জাস্টিস, বার্ডেন শেয়ারিং এর আইডিয়া এখান থেকে আসে। তো আমি তখন বললাম তোমরা করো না, তোমরা কিছু নিয়ে আসো না। আপনারা তো জানবেন 2022 সালে আমেরিকা একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, 1 লাখ রোহিঙ্গাকে আমেরিকা নিয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশ সরকারকে বলেছিল, বাংলাদেশ এখানে ছিল অ্যাম্বাসেডার, যে আপনার 20,000 লোকের একটা তালিকা করে, 20,000 লোকের তালিকা করে তোমরা একটু অফিসে খোঁজ নিয়ে জানতে পারবা। এটা পত্রপত্রিকা আসছে, যেই পত্রিকা আসছে কাজ শুরুর আগে ইসেতে মিয়ানমার থেকে চলে আসতে শুরু করেছে ফুল ফ্যাক্টর। তাহলে এটা এক্সিকিউট করা একটা পলিসি লাগবে। একইভাবে আমি 2023 সালে সিডনি ইউনিভার্সিটি ছিলাম, তখন সিডনিতে একটা ল হয়েছে, মিয়ানমারের সামরিক জান্তার অত্যাচারের ডিসপ্লেস পিপলদেরকে প্রায়োরিটি ভিত্তিতে অ্যাসাইলাম দেওয়া হবে, একটা রুল করেছে। তখন আমি লিখেছিলাম যে বাংলাদেশ এই সুযোগটা কাজে লাগাবে। সেম অবস্থা হয়েছে, কিন্তু বাংলাদেশ এগুলোর নিয়ে একটা ইউনিট থাকবে, এটা এক্সপ্লোর করবে, কে করবে? এখন একটা কমিটি করেছে, ওরা চাচ্ছে না। আমি বললাম যে রিপাট্রিয়েশন ফাইন, কিন্তু রিপাট্রিয়েশন করার মতো জায়গা আছে। আমি যখন ফার্স্ট রিপাট্রিয়েশন হতো, আলজাজিতে আমার লেখা আছে, দ্য রিপাট্রিয়েশন অ্যাটেম্পট উইল ডেস্টিন টু বি ফেল, লিখেছি আমি, আলজাজিতে লেখা আছে। এটা তো হবে না, কারণ 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এটা এটা ওরা বলুক না বলুক, যত মানুষের সাথে আমরা কথা বলি, 3টা প্রশ্ন। নাম্বার 1, আমার একটা লিগাল রিকগনিশন লাগবে। আমি যদি রোহিঙ্গা নিয়ে কথা বলছি, রোহিঙ্গা পিপল ডু নট এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন লিগাল স্ট্রাকচার। তারা, মিয়ানমার তাদেরকে নাগরিক বলে স্বীকার করে না, আমরা তাদের রিফিউজিও বলি না। দে বিলং টু নো হোয়ার, এক্সিস্ট করে না। ফার্স্ট তাকে এক্সিস্টেন্স দিতে হবে, নাম্বার 1, লিগাল রিকগনিশনস। তারপরে তারা ওখানে যাবে, কোথায় যাবে, থাকবে কই, তার ভিটা মাটি যেগুলো ফেলে আসছে, এগুলো কি, তার জীবন নিরাপত্তা কি, তাহলে তার সোশ্যাল লাইফ সিকিউরিটি এনশিওর করতে, এটা তো লাগবে। তার নাহলে কোথায় যাবে? আমি তার মৃত্যুর কূপ থেকে বাঁচার জন্য এখানে আসছে, আবার কি মৃত্যু থেকে ঝাঁপ দেবে না। লিগাল রিকগনিশনস, সিকিউরিটি, সোশ্যাল সেফটি, লাইফ সেফটি। থার্ড ওয়ান, হিউম্যান ডিগনিটি। মানুষের তো, তাকে তো মানুষের মর্যাদায়, আমি গরু ছাগলের মতো, যে আমার সাবহিউম্যান থিওরিতে আমি এগুলো বলেছি। তো রিপাট্রিয়েশন কত দূরে, কিন্তু যেটা আমি বলবো, রিপাট্রিয়েশন এটাই হচ্ছে একমাত্র সলিউশন। কিন্তু এরা বলতেছে চলে যাবে, এদের মধ্যে 50% থার্ড কান্ট্রি নেওয়া হয়, ওখানে চলে যাবে। যদি আমেরিকা নিতে বলা হয়, এরা যাবে না মিয়ানমারে, এগুলো বলতেছে। টেবিলের মধ্যে যখন আসি, তখন বললাম না অনেক কথা, এখানে সাবজেক্টিভিটির ব্যাপার, পজিশন, সে কি বলবে। এবং যখন এই যে প্রেসিডেন্ট সাহেব যখন বলছে, উনি কোন কথা ওনার মন থেকে বলছে, কোন কথা ওনার পজিশনের থেকে বলছে, কোনটা ওনার জাতিকে, কোমকে রিপ্রেজেন্ট করার জন্য বলছে, এগুলো তো আমাদেরকে মানে ডিকনস্ট্রাক্ট করতে হবে। রোহিঙ্গাদের যে এখানে আছে, আমি ইয়াংদের সাথে কাজ করি, পুরো ইয়াং ব্যাটালিয়ন হচ্ছে আমার ব্যাটালিয়ানেরা। এদেরকে মানে 50%কে বলেন, অপশন দেন, আপনি কি অস্ট্রেলিয়া যাবেন নাকি মিয়ানমার যাবেন?
100% 90% অস্ট্রেলিয়া চলে যাবে। এটা রিয়ালিটি। কারণ আমি কন্ডিশন তৈরি করতে পারিনি। আমি যদি মনে করতাম সেখানে যাবে, তবে হ্যাঁ বাংলাদেশ সবাইকে নেবে না। নেবে কি নেবে না সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু ওরা যে আমি সবাই চলে যেতে চাই। আমরা যখন পত্রিকায় লিখি বা কোনো লিখি আমরা বলি মেজরিটি রোহিঙ্গা, না এটা হচ্ছে ফলস গেম। এটা হচ্ছে তারা যেতে চায়, আমি তো যেতে চাই। কক্সবাজার আমার জন্মভূমি, আমার দুনিয়ার যেখানে যায় না কেন এটা টান আমার থাকবেই। এটাকে বলে সেন্স অফ বিলঙ্গিং। মানুষ বিলঙ্গিংনেস, মানুষের ইন্টেন্সিক নেচার তার চরিত্রের ভিতর থাকবে। এটাই আমরা যখন ঈদের সময় ঢাকা শহর থেকে অর্ধেক মানুষ দেশে চলে যায়, বলি না আমরা কোথায় দেশে যাচ্ছে, ঢাকা তার দেশ হয়ে ওঠে নাই। ঢাকা তার জীবিকা, সে পেটের দিয়ে ঢাকা থাকে। ওনাকে যদি আমি সম্মানের সাথে নাগরিকত্ব দিয়ে যদি মানবিক মর্যাদা ওনাকে পাঠানো যাবে না কেন, কালকে চলে যাবে। তো কিন্তু আমি তো সেই কন্ডিশন তৈরি করতে যদি না পারি, সেটা কখন তৈরি হবে? মিয়ানমার ডেমোক্রেসি কবে আসবে কোনো গ্যারান্টি আছে? আরাকান আর্মির সাথে কোনো তার মানে কি আমি এদের বসে থাকবো হাত পা গুটাই? আমার তো একটা স্টেপ নিতে হবে। এইটাকে বলে এজেন্সি, আমরা একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলি। আমার যখন রুমের মধ্যে দরজা খোলা আছে আমি এমনি বেরিয়ে যাই, দরজা বন্ধ করে দিলে তখন আমি জানলা অন্য কিছু ভাঙার চেষ্টা করি। আমাকে তো অল্টারনেট চিন্তা করতে হবে। এতগুলো মানুষ, 1.5 মিলিয়ন পিপল, তা নিয়ে একটা পলিসি থাকবে না আমার? ইভেন আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা আপনারা যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেন, যে মানে ওখানে যারা এই যে ট্রিপল আরসির মানুষগুলো, তো এগুলো তো দুইটা হাত নিয়ে জন্ম নিয়েছে। এগুলোকে আমি প্রোডাক্টিভ করতে পারি কিনা? লাইভলিহুডের কথা বলছিলাম, ওই যে উনি কই, লাইভলিহুড হচ্ছে পৃথিবীতে রিফিউজি, ওই যে উনি আসেন আপনি আসেন, আপনার কথাই বলছি। পৃথিবীতে রিফিউজি ম্যানেজমেন্টের, রিফিউজি গভর্নেন্সের একটা ফান্ডামেন্টাল হচ্ছে তাকে লাইভলিহুড দেওয়া যাবে না। এটা তো আমাদের এখানে না, এটা নতুন, আমরা সবাই বলছি লাইভলিহুড নো। লাইভলিহুড এটা তো টেম্পারেরি, যেমন বলেছে যে আমাদের এখানে শেড করে দিয়েছে, এটা অন্য অন্য নামে দেয় আর কি। বাংলাদেশের লাইভলিহুড এক্সপেরিমেন্ট করা হচ্ছে ভাষান্তরে, ব্র্যাককে দিয়ে। আমি জানি না আপনারা কয়জন ভাষান্তর গেছেন। ভাষান্তরের ব্র্যাকের পাঞ্জাবি আড়ংয়ের আউটলেটে বিক্রি হয়। কি পরিমাণ ক্রিয়েটিভ ইনোভেটিভ এই রোহিঙ্গা পিপল, ইউ সিম্পলি ক্যান নট ইমাজিন। সেখানে পোলট্রি ফার্ম করা হয়েছে, সেখানে এই গবাদি পশু করা হয়েছে, লাইভ স্টক রিয়ারিং এর জন্য ফিশিং করা হয়েছে, এবং সাকসেসফুল মডেল। তো কিন্তু আমরা যেটা করতে পারি, যেটা আমি একমত, যে এই মানুষগুলোকে এই যে মাত্র মানে $12 দিয়ে বসে না রেখে এদেরকে আমি প্রোডাক্টিভ কাজে লাগাতে পারি। আপনারা অনেকে জানেন কিনা জানি না, যে রোহিঙ্গা ক্যাম্পে যে সাবানের ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে, এগুলো তো আমরাই বলেছিলাম একদিন। আমরা বলেছিলাম যে এই মানুষগুলো তো সাবান লাগবে, গোসল করতে হবে না। স্যার সাথে একটা জিনিস অ্যাড করি, মানে তাদের 51% হচ্ছে ফিমেল। হয়তো তো আছে, কাজে লাগানো যায়। চোখ বাদ দিয়ে খানা হয়ে যায় না আরা। হ্যাঁ, আমি একটু শেষ করি, তারপরে এটা আমি হবে না। একটু 5 মিনিট কোশ্চেন অ্যান্সার করবো। আমি শেষ করছি এটা বলে যে আমি মনে করি রিপাট্রিয়েশন হচ্ছে একটা সব মানে বেস্ট অপশন। কিন্তু যদি রিপাট্রিয়েশনের কন্ডিশনালিটি যদি তৈরি না হয়, তার জন্য আমি হাত পকেটে বসে থাকবো, তখন আমাকে অল্টারনেটিভ অপশনস গুলোকে এক্সপ্লোর করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অল্টারনেটিভ অপশন এক্সপ্লোর করার মধ্যে তো থাকবে, কিন্তু এই মানুষগুলোকে কি করে প্রোডাক্টিভ করা যায়, তেমন তার যে এভরিডে এসেনশিয়ালস গুলো যেগুলো আমার বাড়িতে কিনতে হয়, তাদেরকে তাকে আমি কি করতে পারি। বাংলাদেশ সরকার একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, এগুলোর আমার তারই ডেটের মুখস্থ আছে। আমি যদি বলি যে মিয়ানমার কারিকুলামে যে শিক্ষার ব্যবস্থা করেছে, পৃথিবীতে কোনো রিফিউজি 4.7 মিলিয়ন রিফিউজিজ গ্লোবালি, 142 মিলিয়ন ডিসপ্লেসমেন্ট পিপলের মধ্যে রিফিউজিশন কোনো দেশে, যে অন্য দেশের কারিকুলামে পড়াশোনা করা, কিন্তু আপনি দিয়েছেন, আপনি তারা সাঁতার কাটতে দিয়েছেন, হাত পা বেঁধে দিয়েছেন, সার্টিফাইং করতে অথরিটি নেই। আপনি 7 থেকে 8 উঠবেন, আপনি পাস করলে ফেল করছে, এই সার্টিফিকেট দেবে কি? বাংলাদেশ তো সার্টিফিকেট দিতে পারবে না, আর মিয়ানমার দেবে না। সুতরাং এগুলোকে একটা সিস্টেমের মধ্যে, যেটার জন্য দরকার একটা পলিসি দরকার, এবং ইফেক্টিভ, এবং এই পলিসি আবার স্টেক হোল্ডারের সাথে কনসালটেশন করে। ওই যে এসি রুমে হাওয়া খেতে খেতে বসে বসে রিফিউজি সমস্যা হবে না। আর মনে রাখতে হবে, আমি রেসপেক্ট নিয়ে বলছি, যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেন, ডেভেলপমেন্ট সেক্টরে নিজস্ব একটা পলিটিক্স আছে,
সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু আমি এটা অ্যাডমিট করি ডেভেলপমেন্ট সেক্টরের সাপোর্ট ছাড়া এই রিফিউজি ম্যানেজমেন্ট ইট ওয়াজ কমপ্লিটলি ইম্পসিবল, ইটস নট পসিবল। এটা এটা আমি অ্যাডমিট করি এবং রোহিঙ্গারাও অ্যাডমিট করে এটা। কিন্তু আমাদেরকে প্র্যাগমেটিক সলিউশনে যেতে হবে, এই হচ্ছে পয়েন্ট। তাহলে আমার কথার বড় লাইন হচ্ছে এরকম যে আমরা প্রতি বছর 25 অগাস্ট যখন আসে আমরা একটু উত্তেজিত হয়ে উঠি, মৌসুমী উত্তেজনায় ভুগি আমরা। তারপর আমরা রোহিঙ্গাদের জন্য দরদ নিয়ে বসে আছি, সারা বছর খোঁজ থাকে না। এই রাউন্ড টেবিল হবে, আমরা সবাই মিলে কথাবার্তা বলবো, চা খাবো, পানি খাবো, এরকম চলে। কিন্তু যেটা দরকার হচ্ছে যে এফেক্টিভ আউটকাম বেস। আমি একটা কিছু করলাম, তার আউটকামটা কি? আউটকাম বেস ইফেক্টিভ পলিসি ফ্রেমিং খুব জরুরি। থ্যাংক ইউ সো মাচ।